হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। আজ আমরা ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের ভূমিকা আলোচনা করো। দেখো, তোমরা সবাই মোটামুটি জানো যে ইনসুলিন এবং গ্লুকাগন এরা কিন্তু বিপরীতধর্মী হরমোন। অর্থাৎ ইনসুলিন কি করে? ইনসুলিন কিন্তু গ্লুকোজকে ভেঙে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। এবং গ্লুকাগন কি করে? গ্লুকাগন যকৃতে থেকে ওই যে গ্লাইকোজেন, ওই গ্লাইকোজেনকে ভেঙে কিন্তু গ্লুকোজ নির্গমন করে। দেখো, উভয়ই কিন্তু রক্তে কিন্তু শর্করার স্বাভাবিক মাত্রা কিন্তু নিয়ন্ত্রণ করে। ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় এবং গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ কিন্তু বাড়ায়। ঠিক আছে, এই কারণে কিন্তু এই ধর্মকে হরমোনের এই ধর্মকে কিন্তু আমরা দ্বৈত নিয়ন্ত্রণও বলে থাকি। দেখো, তো তোমরা জানো ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়? ইনসুলিন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে কিন্তু ক্ষরিত হয় এবং গ্লুকাগন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের আলফা কোষ থেকে কিন্তু ক্ষরিত হয়। দেখো, এই দুটি হরমোনের আমরা ভূমিকা আলোচনা করব। দেখো, রক্তের শর্করা গ্লুকোজ যখনই আমরা কিন্তু খাদ্য গ্রহণ করি, খাদ্য গ্রহণের পর কিন্তু আমাদের বৃদ্ধি পায়। অর্থাৎ স্বাভাবিক যে মাত্রা 80 থেকে 120 মিলিগ্রাম পার 100 মিলিলিটার, সেই পরিমাণ কিন্তু বেড়ে যায়, যার ফলে দেখো ইনসুলিন কিন্তু ক্ষরিত হয়। ইনসুলিন কি করে? এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটা কিন্তু গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে। কোথায় করে? যকৃতে কিন্তু করে। এরপর দেখো, পরবর্তী ক্ষেত্রে কি হয়? দেখো, তাহলে গ্লুকোজকে কী করছে? গ্লাইকোজেন রূপে সঞ্চয় করার ফলে আমার কিন্তু রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসছে। এরপর দেখো, গ্লুকাগনের ভূমিকা তাহলে কি? গ্লুকাগন দেখো, আমাদের যখনই কিছু কায়িক পরিশ্রম করি তখন কিন্তু আমাদের রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ কিন্তু হ্রাস পায়। হ্রাস পাওয়ার ফলে কি হয়? দেখো, গ্লুকাগন কিন্তু ক্ষরিত হয়। কোথা থেকে ক্ষরিত হয়? আমরা এক্ষুনি পড়লাম, আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের আলফা কোষ থেকে। এই গ্লুকাগন কি করে? দেখো, এই গ্লুকাগন ওই যকৃতে যে গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে যে সঞ্চয় ছিল, ওই যকৃত থেকে গ্লাইকোজেনটাকে কি করে? ভেঙে দেয়। ভেঙে দিয়ে কি করে? গ্লুকোজ কিন্তু নির্গমন ঘটায়, যার ফলে কি হলো? দেখো, গ্লুকোজের পরিমাণটা কিন্তু আমার বেড়ে গেল, যার ফলে দেখো রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের ভূমিকা। এরপর আমরা 3টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথম পদ্ধতি হলো গ্লাইকোজেনেসিস। দেখো, জেনেসিস কথার মানে কিন্তু উৎপন্ন হওয়া, কোনো কিছু একটা উৎপন্ন হওয়া। দেখো কি বলেছে? যে প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন হয়। তাহলে গ্লুকোজ থেকে কি উৎপন্ন হয়? গ্লাইকোজেন। তাকে কিন্তু আমরা বা সেই পদ্ধতিকে আমরা কি বলবো? গ্লাইকোজেনেসিস। তাহলে আমরা কি জানলাম? জেনেসিস কথার মানে কিন্তু উৎপন্ন হওয়া। এটি কোথায় ঘটে? বিক্রিয়াস্থল কোথায়? প্রধানত যকৃৎ ও পেশিতে কিন্তু প্রক্রিয়াটি সংঘটিত হয়। এর পরবর্তী দেখো, গ্লাইকোজেনোলাইসিস। দেখো, লাইসিস কথার মানে কিন্তু ভেঙে যাওয়া। লাইসিস কথার মানে কিন্তু ভেঙে যাওয়া। অটোলাইসিস তোমরা পড়েছো নিশ্চয়ই, জানো, তাই তো? দেখো, যে প্রক্রিয়ায় গ্লাইকোজেন বিশ্লেষিত হয়ে, অর্থাৎ এখানে কি উৎপন্ন হলো আমাদের? গ্লাইকোজেন। সেই গ্লাইকোজেনটা ভেঙে গিয়ে যকৃৎ কোষে গ্লুকোজ এবং পেশি কোষে পাইরুভিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়, তাকেই কিন্তু আমরা কি বলবো? গ্লাইকোজেনোলাইসিস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, এখানে কি উৎপন্ন হলো? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, সেটাকে বলছি আমরা গ্লাইকোজেনেসিস। এবারে সেই উৎপন্ন গ্লাইকোজেনটা কি হচ্ছে? ভেঙে গিয়ে যকৃৎ কোষে গ্লুকোজ এবং পেশি কোষে পাইরুভিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়, তাকে কিন্তু আমরা বলবো গ্লাইকোজেনোলাইসিস। এরও বিক্রিয়াস্থল কোথায়? যকৃৎ কোষ ও পেশি কোষের সাইটোপ্লাজমে। ঠিক আছে, এরপর দেখো,
পরবর্তী আছে দেখো গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস। দেখো এই নিও কথার মানেই কিন্তু নতুন করে কিন্তু উৎপন্ন হবে। দেখো এখানে কি হলো, এখানে কিন্তু আমাদের এই যে তোমার দেখো গ্লাইকোজেনটা কি হলো, গ্লুকোজ এবং পাইরুভেক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হলো। এবারে দেখো এখানে কিন্তু কি হবে, এটি একটি সেই পদ্ধতি যেখানে অকার্বোহাইড্রেট জাতীয় পদার্থ যেমন কি ল্যাকটিক অ্যাসিড, পাইরুভেক অ্যাসিড, গ্লিসারল এগুলি কি হবে থেকে যকৃতে গ্লুকোজ উৎপন্ন হবে। অর্থাৎ তাহলে আমরা কি জানলাম দেখো, যে গ্লুকোজ নতুন করে যখন আমাদের উৎপন্ন হয় সেই পদ্ধতিটাকেই আমরা কি বলবো, গ্লুকোনিওজেনেসিস। অর্থাৎ নতুন করে আমার কিন্তু গ্লুকোজ যকৃতে কিন্তু উৎপন্ন হবে। কোথা থেকে উৎপন্ন হবে? অকার্বোহাইড্রেট জাতীয় বিভিন্ন পদার্থ, যেমন প্রধানত কিন্তু যকৃৎ। কিন্তু বৃক্কের তুলনায় তোমরা মনে রাখবে যকৃতে কিন্তু এই প্রক্রিয়াটি কিন্তু প্রায় 9 থেকে 10 গুণ বেশি ঘটে থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখো, পিনিয়াল গ্রন্থিকে বায়োলজিক্যাল ক্লক বলা হয় কেন? দেখো এই পিনিয়াল গ্রন্থি দেহের ক্ষুদ্রতম একটি অন্তঃক্ষরা গ্রন্থি। এই গ্রন্থিকে বায়োলজিক্যাল ক্লক বলার হয়, তার কারণ কিন্তু আমরা আলোচনা করব। দেখো এই পিনিয়াল গ্রন্থি থেকেই কিন্তু একটি হরমোন নিঃসৃত হয়, যে হরমোনটির নাম কিন্তু মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনকে কিন্তু আমরা আবার ঘুম হরমোন বা স্লিপ হরমোনও কিন্তু বলে থাকি। বেশি আলোতে রক্তে কিন্তু এই হরমোনের ঘনত্ব কিন্তু কম, তাই তো? ফলে দিনের বেলায় আমরা বেশি সক্রিয় থাকি। যদি এই মেলাটোনিন হরমোনের ঘনত্ব যদি বেশি হয় তখন আমরা কি হবে, আমরা ঘুমিয়ে পড়ব, তাই তো? কিন্তু দিনের বেলায় দেখো এই হরমোনটার ঘনত্ব কিন্তু কমে, ফলে দিনের বেলায় কিন্তু আমরা বেশি সক্রিয় থাকি এবং রাতের বেলা কম আলোতে কিন্তু এই হরমোনটার পরিমাণ কিন্তু বেড়ে যায়, যার ফলে কিন্তু আমাদের রাত্রেবেলায় ঘুম পায়। তাহলে মেলাটোনিন হরমোনের হ্রাস বৃদ্ধি আমাদের দেহে কিন্তু সার্কাডিয়ান রিদিম কিন্তু বা আলোর সূচক হিসেবে কিন্তু কাজ করে। অর্থাৎ যখনই আমাদের আলোর পরিমাণটা যখন বেশি থাকে তখন কিন্তু রক্তে এর ঘনত্বটা কমে যায়, এবং যখনই আলোর পরিমাণ কম থাকে রক্তে কিন্তু এই মেলাটোনিন হরমোনের কিন্তু ঘনত্ব কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, এই কারণের জন্যই কিন্তু আমরা এই পিনিয়াল গ্রন্থিকে কিন্তু জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লকও কিন্তু বলে থাকি। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, যে স্লিপ হরমোন কাকে বলা হয়? মেলাটোনিন হরমোনকে। এই মেলাটোনিন কোথা থেকে ক্ষরিত হয়? পিনিয়াল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। আর পিনিয়াল গ্রন্থিকে কিন্তু বায়োলজিক্যাল ক্লক বলা হয়। কেন বলা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো পরবর্তী প্রশ্ন, সুপ্রারেনাল গ্রন্থি কাকে বলে এবং কেন? এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো অ্যাড্রিনাল গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি বলে। অ্যাড্রিনাল গ্রন্থিকে কিন্তু সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়। দেখো সুপ্রা কথার অর্থ কিন্তু আমাদের ওপরে, ঠিক আছে? আর রেনাল কথার মানে তোমরা জানো বৃক্ক বা কিডনি সম্পর্কিত, তাই তো? তাহলে এই সুপ্রারেনাল গ্রন্থি অ্যাড্রিনালকে কেন বলবো? এই যে বৃক্কের যে ওপরের অংশ, সেই ওপরের অংশে এই টুপির মতো অ্যাড্রিনাল গ্রন্থিটি কিন্তু অবস্থান করে। সেই কারণেই কিন্তু এই যে অ্যাড্রিনাল গ্রন্থি, এই গ্রন্থিটিকে কিন্তু সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়। পরের প্রশ্ন দেখো, ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাসের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি কিন্তু পরীক্ষার সময়ও কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে? দেখো ডায়াবেটিস ইনসিপিডাস আর ডায়াবেটিস মেলিটাস, প্রথমে তোমাদেরকে জানতে হবে এই রোগ দুটি কেন হয়ে থাকে, তার কারণ কি। দেখো প্রথমেই হলো কারণ। এই ডায়াবেটিস ইনসিপিডাস কেন হয়ে থাকে? এই পশ্চাৎ যে পিটুইটারি আছে, সেই পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত অ্যান্টি ডাইউরেটিক হরমোন, তোমরা জানো তার সংক্ষেপ নাম এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন এর কম ক্ষরণের ফলে কিন্তু এই ডায়াবেটিস ইনসিপিডাস রোগটি কিন্তু হয়ে থাকে। এবার দেখো ডায়াবেটিস মেলিটাস। মেলিটাস এটি তোমরা জানো যে অগ্নাশয় থেকে ক্ষরিত ইনসুলিনের কম ক্ষরণে,
অর্থাৎ ইনসুলিনের পরিমাণ যখন কমে যায়, ক্ষরণের পরিমাণটা যখন কমে যায়, তখন কি হয়, আমাদের রক্তে কিন্তু গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। তোমরা কিন্তু আগেই পড়েছো ইনসুলিনের ভূমিকা, তাই তো? আচ্ছা, তারপর দেখো রক্তে গ্লুকোজের উপস্থিতি। তাহলে দেখো রক্তের স্বাভাবিক পরিমাণ কত গ্লুকোজের? 80 থেকে 120 মিলিগ্রাম পার 100 মিলিলিটার। এই ইনসিপিটাস রোগটিতে কিন্তু গ্লুকোজের পরিমাণ কিন্তু স্বাভাবিক থাকে, অর্থাৎ এখানে কিন্তু গ্লুকোজের পরিমাণের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু মেলিটাসে দেখো, মেলিটাসে কিন্তু গ্লুকোজের পরিমাণ কিন্তু বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ ইনসুলিন হরমোনের পরিমাণ দেখো কমে যাচ্ছে ক্ষরণ। তো ইনসুলিন কী করে? ইনসুলিনই তো এই গ্লুকোজটাকে ভেঙে গ্লাইকোজেনে রূপান্তরিত করে, তাই না? তাহলে এই ইনসুলিনের পরিমাণ যখনই কমে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের শরীরে কিন্তু গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে। একেই কিন্তু আমরা হাইপার গ্লাইসেমিয়া কিন্তু বলে থাকি। দেখো 180 মিলিগ্রাম পার 100 মিলিলিটারের থেকে কিন্তু বেশি হয়ে যায়। আচ্ছা, এরপর যে শর্করার নির্গমন, দেখো যেহেতু এখানে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক থাকছে, কোনো পরিবর্তন হয়নি, তাই মূত্রের মাধ্যমে শর্করার কিন্তু নির্গমন কোনো ঘটবে না। কিন্তু এখানে দেখো মূত্রের মাধ্যমে কিন্তু অতিরিক্ত গ্লুকোজ কিন্তু আমাদের দেহ থেকে কিন্তু বেরিয়ে যায়, কারণ গ্লুকোজের পরিমাণটা খুব বেড়ে যায়। একে কিন্তু গ্লাইকোসুরিয়াও কিন্তু বলা হয়। তাহলে এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন তোমাদের আসে, হাইপার গ্লাইসেমিয়া ও গ্লাইকোসুরিয়া কাকে বলে? তোমরা লিখতে পারবে অবশ্যই। আচ্ছা, পরে দেখো জলের নির্গমন। মূত্রের মাধ্যমে কিন্তু এই ইনসিপিটাসে কিন্তু বহুবারও বেশি পরিমাণে কিন্তু জল কিন্তু বেরিয়ে যায়, প্রচুর পরিমাণে কিন্তু জল বের হয়, ঠিক আছে? গ্লুকোজের কিন্তু কোনো নির্গমন ঘটে না। কিন্তু এই ডায়াবেটিস মেলিটাসে কিন্তু জলের কিন্তু নির্গমন ঘটে না। লক্ষণ দেখো কি হবে, এখানে কিন্তু অত্যধিক তৃষ্ণাবোধ অর্থাৎ পলিডিপসিয়া যেটিকে আমরা বলে থাকি অনুভূত কিন্তু হয়, কিন্তু ক্ষুধার বৃদ্ধি ঘটে না। ক্ষুধা কিন্তু বাড়ে না, কিন্তু যেহেতু শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, তাই কিন্তু তৃষ্ণাবোধ কিন্তু অনুভূত হয়। এখানে দেখো মেলিটাসে কিন্তু অত্যধিক তৃষ্ণা ও ক্ষুধা উভয়ই কিন্তু অনুভূত হয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো ডায়াবেটিস ইনসিপিটাস এবং ডায়াবেটিস মেলিটাসের কিন্তু পার্থক্য খুব ভালো করে কিন্তু পড়ে রাখবে। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করো, আমি পরবর্তী ক্লাসে সেই বিষয়টি কিন্তু আলোচনা করে দেব।